তারা যে বিষয়গুলো নিয়ে বিব্রত হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে বিবাদ করছে, একেবারে শিশুসুলভ। কেউ ধরুন লিখে দিল ওয়ালের উপরে গুপ্ত, এতে জামাতের খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে। জামাতের লোকজন বলছে, আরে বাবার লেখাও, হাতের লেখাও ভালো না, এত বাজে হাতের লেখা তো ইউনিভার্সিটি পড়ে না, বাইরে থেকে ভাড়া করে এনে ইউনিভার্সিটিতে লিখতে হয়, আবার বানানো ভুল করে। আবার ওরা কি করছে, এই গুপ্ত লেখার সাথে সাথে ওরা আবার বলছে হাম্বা খাম্বা, কোনো উদ্দেশ্য নাই। এই জাস্ট কথা শোনার সঙ্গে সঙ্গে বিএনপির লোক ঝাঁপিয়ে পড়ছে। এবং এটির সবচেয়ে দুর্ভাগ্যজনক যে মৌলিক যে সমস্যাগুলো নিয়ে সংসদে আলোচনা হচ্ছে না, জনজীবনের সমস্যা, জ্বালানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, নিত্যপণ্যের সমস্যা, বেকারত্ব, যেটা আলোচনা হওয়াটা খুব জরুরি। এবং শুধু আলোচনা না, এটা একটা পথ বের করা। এই সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, এটা কবে কিভাবে বাস্তবায়ন করবে সেটা একটা প্রশ্ন। আপনি ফ্যামিলি কার্ড দিলেন 37,000, যেখানে দেওয়ার কথা 4 কোটি মানুষকে, আপনি এই 4 কোটিতে পৌঁছবে কত বছরে? তাহলে এই যে 37,000 মানুষ পেলেন, বাকি সরকার 22,000 মানুষ পেলেন, তো বাকিরা কি অপরাধ করেছে? সরকারের বয়স মাত্র 2 মাস, অথচ এরই মধ্যে বিএনপি সরকারকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ আর বিরোধী জোটের আন্দোলন, সব মিলিয়ে দেশ যেন নতুন এক সংঘাতময় মোড়ে দাঁড়িয়ে। একদিকে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা, অন্যদিকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ, সংস্কার প্রশ্নে সংসদ ও রাজপথ দুটোই উত্তপ্ত। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরাসরি বলেছেন, বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে, বড় জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, ইতিহাসে আর কোনো সরকার কি 2 মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল? যদিও বিএনপি বলছে বিরোধী দল বিভ্রান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। মির্জা ফখরুলের ভাষায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে তবে কি সরকার বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি? এই প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 2 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি বলছিলাম যে আমরা দেখছি 2 মাস বয়সী বিএনপি সরকার, ইতিমধ্যেই কিন্তু সরকারকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক স্থবিরতা তো রয়েছে, এবং বিরোধী জোটের আন্দোলনও চলছে রাজপথে। সব মিলিয়ে সরকার আসলে কিভাবে সামাল দেবে এই চ্যালেঞ্জগুলো? সরকার আসলে প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু মানে এই বর্তমান যে পরিস্থিতি যেগুলো তৈরি হচ্ছে, একটার সঙ্গে অন্যটার কোনো সংযোগ নেই। যেমন এই মুহূর্তে আমাদের দেশে যদি প্রথম 5টি সমস্যা ধরেন, একেবারে প্রথম যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটি মানুষকে বিব্রত করছে, সেটা হলো বিদ্যুৎ বিভ্রাট। দ্বিতীয় সমস্যা হলো যে এই গাড়ির তেল পাওয়া যাচ্ছে না, শহরে জীবন যারা, তারা গাড়ির তেল পাওয়া যাচ্ছে না। তৃতীয় সমস্যা হলো প্রচণ্ডভাবে বেকার সমস্যা বেড়ে গেছে এবং নতুন কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আর এরপরের সমস্যা যেটা হলো যে সরকার বা রাষ্ট্র, এখানে সরকার বলবো না, রাষ্ট্র, তারা দেশের এবং বিদেশের যে সোর্সগুলো রয়েছে, ঠিক সেই সোর্স থেকে সরকার পরিচালনা করার জন্য, রাষ্ট্র চালিয়ে নেওয়ার জন্য যে অর্থটা দরকার, সেই অর্থটা পাচ্ছে না। আর সর্বশেষ হলো আমাদের পুরো রাজস্ব ব্যবস্থা, সরকারের যে ইনকাম, সেই ইনকামটা একেবারে ধস নেমেছে। এই বছর যে রাজস্ব খাত থেকে সরকার কত টাকা পায় এবং বাজেটে, গত বছরের বাজেট এবং আগামী বছরের বাজেট যে কীভাবে সামাল দেয়, এই বিষয়গুলো নিয়ে আমরা যারা সাধারণ চিন্তা ভাবনা করি, আমাদের মাথায় ঢুকছে না। এখন এক্ষেত্রে যারা রাষ্ট্র পরিচালনা করছে, সরকার এবং বিরোধী দল উভয় কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে, সংসদের বিরোধী দল যারা আছে, দে আর দ্য পার্ট অফ দ্য স্টেট ওন অর্গান। তো সেক্ষেত্রে তাদের কারোর মুখে এই 5টি সমস্যা নিয়ে একটা সিঙ্গেল কথা শোনা যাচ্ছে না। তারা যে বিষয়গুলো নিয়ে বিব্রত হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে বিবাদ করছে, একেবারে শিশুসুলভ। কেউ ধরুন লিখে দিল ওয়ালের উপরে গুপ্ত, এতে জামাতের খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে।
জামাতের লোকজন বলছে আরে বাবার লেখাও হাতের লেখাও ভালো না, এত বাজে হাতের লেখা তো ইউনিভার্সিটি পড়ে না, বাইরে থেকে ভাড়া করে এনে ইউনিভার্সিটিতে লিখতে হয়, আবার বানানো ভুল করে। আবার ওরা কি করছে, এই গুপ্ত লেখার সাথে সাথে ওরা আবার বলছে হাম্বা খাম্বা, কোনো উদ্দেশ্য নাই। এই জাস্ট কথা শোনার সঙ্গে সঙ্গে বিএনপির লোক ঝাঁপিয়ে পড়ছে। এই যে দেখেন শাহবাগে যে থানায় যে ঘটনাটা ঘটলো, শাহবাগ থানার মধ্যে ডাকসু নির্বাচিত যে দুজন নেতা যারা এই গত 18 মার্চ যাবৎ রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেরিয়েছে, তারা টিচারদেরকে পিটিয়েছে, কাপড় খুলে নিয়েছে, গেঞ্জি খুলে নিয়েছে, কেউ একটু শব্দ করতে পারেনি। তারা ওই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিসের ভাইস চ্যান্সেলর, কিসের শিক্ষামন্ত্রী, কিসের সব কিছু, এই লোকগুলো যা বলেছে তাই হয়েছে। তাদেরকে ধরে কি করলো, বেদম প্রহার করলো। এবং বেদম যে প্রহার করলো, এই প্রহারের মধ্যে না আছে তেলের সমস্যা, না আছে গ্যাসের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, নাথিং, শুধুমাত্র এই দুটো শব্দ। ঘুরে ফিরে কি আবারও সেই মবক্রেসিতেই ফিরে যাচ্ছি আমরা? মবক্রেসি তো ফিরে যাচ্ছে না, মবক্রেসি তো চলছে, থামেনি তো, এখানে ফিরে যাওয়ার বিষয় না। আপনি শুধু বলতে পারেন যে মবক্রেসি আগের জমানার চেয়ে বাড়লো না কমলো, আগের চেয়ে নির্মম হলো না নিষ্ঠুর হলো, এটা থামবে কোথায় গিয়ে, বা এটা কোন পর্যায়ে গিয়ে এটা বাড়বে, এই প্রশ্ন। কিন্তু মবক্রেসি তো থামেনি। আমি যেটা বলছিলাম যে আমাদের দেশের দায়িত্বশীল সরকারি দল এবং বিরোধী দল, সরকার এবং সংসদের বিরোধী দল, তারা চলমান যে সমস্যাগুলো 18 কোটি মানুষকে অনেকটা যাকে বলা হয় অক্টোপাসের মতো চেপে ধরতে যাচ্ছে। বিশ্বব্যাংকের যে রিপোর্ট, আইএমএফের যে সাম্প্রতিক মন্তব্য, সব মন্তব্য টেলিভিশনে বলাটা ঠিক হবে না। রেজা কিবরিয়া সরকারি দলের সংসদ সদস্য, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা যদি এআই নির্ভর না হয় তাহলে তার সেই বক্তব্যের মাধ্যমে আইএমএফের যে রিপোর্ট এবং আইএমএর মনোভাব বর্তমান সরকার সম্পর্কে, এটা শুধু অ্যালার্মিং না, এটা শুধু রেড অ্যালার্ট না, এটা ইটস এ অ্যাবসলিউট 100% রিফিউজাল ফ্রম এ সেন্সিটিভ অর্গানাইজেশন। বাংলাদেশের সরকারকে তারা রীতিমতো রিফিউজ করেছে। যদি রেজা কিবরিয়া যে কথাটা বলেছেন, উনি সরকার দলীয় সংসদ সদস্য, তিনি আইএমএফকে উদ্দেশ্য করে, তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে ছোট্ট একটা কথা বলেছেন। আই ডোন্ট নো, আমাদের দেশে তো এখন এআই দিয়ে একেবারে মানে হুবহু অনেক কিছু করা যায়। তো ওনার ওই বক্তব্যটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আইএমএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের বর্তমান সরকার শাসন ব্যবস্থাকে শুধু চ্যালেঞ্জ করেনি, রিফিউজ অ্যান্ড ডিফিউজ করেছে। এটি নিয়ে সরকারের কোনো কথাবার্তা নাই। সঙ্গত কারণেই এখন এই যে যা কিছু হচ্ছে, এই মুহূর্তে যা কিছু হচ্ছে, এটার দুটো রিজন থাকতে পারে। এক নম্বর রিজন হলো যে সমস্ত প্রবলেমগুলো আড়াল করে দিয়ে নিজেরা যখন মারামারি করি, যুদ্ধ করি, দ্বন্দ্ব করি, ফ্যাসাদ করি, মানুষ ওইগুলো পছন্দ করে, একে অপরকে গালাগালি করে, এবং সব মানে আপনার পেটের মধ্যে অনেক ক্ষুধা, একজন লোক অনেক ক্ষুধা, পথে যাওয়ার সময় দেখলো 3-4টা বাদর বা বানর সে লাফালাফি করছে, সেও ক্ষুধা ভুলে গিয়ে সে বানর খেলা দেখতে থাকে, ওই যে দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা, দই, ওইরকম ঘটনার মতো। কিন্তু কতক্ষণ ভুলিয়ে রাখা যাবে সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। একটার পর একটা গেম চলতে থাকবে, একটার পর একটা গেম চলতে থাকবে, এগুলো মানে সারা দুনিয়াতেই চলতে থাকে। ইরানের মতো, ইসরায়েলের মতো দেশ যুদ্ধ হচ্ছে, এটা হতে পারে। কিন্তু যে ভয়টা আমি পাচ্ছি, যে অনেক সময় হয় কি, খেলতে খেলতে, তুচ্ছতাচ্ছিল্য করতে করতে অনেক সময় সিরিয়াস ম্যাটার ঘটে যায়। আপনি ধরেন শুধুমাত্র অভিনয় করতে গিয়ে আপনি তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, তো তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, কিন্তু কোন ফাঁকে যে অসতর্কতাবশত একজনের তলোয়ার আর অন্যজনের পেটের মধ্যে ঢুকে যায় আপনি বলতে পারেন না। এভাবে বহু মানুষ যাত্রা মঞ্চে গিয়ে আহত হয়েছেন, বহু মানুষ নিহত হয়েছেন, নায়কের দ্বারা ভিলেন, ভিলেন দ্বারা নায়ক। তো এরকম ঘটনা ওই যে আবার আমরা সিনেমাতে যে ঘটে দেখি, অনেক মানুষ এই ঘোড়ায় উঠতে গিয়ে পড়ে যায়। আমাদের তো সেই যে অমিতাভ বচ্চনের মতো সুপারস্টার শোলে সিনেমাতে গিয়ে অভিনয় করতে গিয়ে মরেই যাচ্ছিলেন, ঘোড়া থেকে পড়ে জাস্ট মরেই যাচ্ছিলেন, কোনো মতে প্রাণে বাঁচেছেন। তো এখন জামাত এবং বিএনপির এটা যদি সাজানো খেলাধুলা হয়, স্টিল উই আর নট শিওর, বিকজ এত বন্ধুত্ব, এত সম্পর্ক, এবং গত 60 দিনে এমন কিচ্ছু ঘটেনি, নাথিং হ্যাপেন, যে কারণে জামাত বাইরে বের হয়ে সে সরকারকে বলতে পারে খুব বাজে কথা, যে এরা জীবনও বিএনপির আওয়ামী লীগের মতো হতে পারবে না, এরকম কথাবার্তা 100 বছর না কত যেন কি যেন বললো আর কি। আবার মির্জা ফখরুল সাহেব বললেন যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করতে হবে। তা আমার কাছে মনে হয় না যে এত শীর্ষ পর্যায়ের, মানে আপনি যদি শেষ দিনও পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার যে ভাব বিনিময় হয়েছে, কথা বিনিময় হয়েছে, সালাম বিনিময় হয়েছে, তার সঙ্গে আজকের যে রাজপথের দৃশ্য এবং গতকালকে যে শাহবাগ থানাতে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো মিলে না। এই জন্য অনেকে বলার চেষ্টা করছেন, সন্দেহ করছেন এগুলো হয়তো সাজানো হতে পারে মানুষজনের যে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করার জন্য। আপনি চিন্তা করুন যে
আজকের পত্রিকাগুলো কি ছাপিয়েছে, সমস্ত পত্রিকা মিডিয়াতে সেটা হলো তারেক রহমান সাহেব একটা রেসিং কার, একটা বাচ্চা ছেলে উৎপন্ন করেছে, সে সেটা বাচ্চাদের মতো চালাচ্ছে। এখন অনেকজন বলতেছে, হা আমাদের প্রধানমন্ত্রী কত সহজ সরল, কত সুন্দর, মানে সে শিশুদের সাথে মিশে যাচ্ছে। আচ্ছা, আবার তার মেয়ে জাইমা রহমান একটা বইয়ের দোকানে বই কিনতে যাচ্ছে, সেটা লিড নিউজে চলে আসছে। অথচ এই জিনিসগুলো এখন যে জাতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেখানে লিড নিউজে আসার কথা না। এগুলো সামনে যে আনছে এর পিছনে এত সহজ না। একজন বিখ্যাত এমিনেন্ট জার্নালিস্ট এখানে আছে, যখন এরকম মানে আসল খবর ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং সামনে এই ধরনের বিষয়গুলোর ব্যাপারে মানুষকে আকৃষ্ট করে দেওয়া হয়, এটা ওয়ান সর্ট অফ আফিমের মতো। আফিম খাইয়ে একটা জাতিকে যেভাবে ঘুম পাড়ানো হয়, আমাদের এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যমান এমনগুলো ঘটনা ঘটছে যে ঘটনা দিয়ে কাউকে কাউকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কাউকে কাউকে উত্তেজিত করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব সোহরাব হাসান, একদিকে জামায়াতের আমির বলছে বিএনপি নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। অন্যদিকে আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। যেমনটি গোলাম মাওলা রনি ইঙ্গিত করেছে যে কতটুকু আসলে রাজনীতিতে রাজনীতি হচ্ছে, কতটুকু নাটকীয়তা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। এবং সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে শুভেচ্ছা। রনি ভাই তো মোটামুটি একটা আদ্যপান্ত পরিস্থিতি বর্ণনা করেছেন যে বাংলাদেশে কি হচ্ছে। তো সংসদের ভিতরে এবং বাইরে যে এক ধারায় চলছে না রাজনীতি, এটা তো প্রতিদিনই দেশের মানুষ দেখছে। আসলেই এর মধ্যে খুব যে উভয় পক্ষই চাপে রাখতে চাচ্ছে একে অপরকে, এবং এটির সবচেয়ে দুর্ভাগ্যজনক যে মৌলিক যে সমস্যাগুলো নিয়ে সংসদে আলোচনা হচ্ছে না, জনজীবনের সমস্যা, জ্বালানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, নিত্যপণ্যের সমস্যা, বেকারত্ব, যেটা আলোচনা হওয়াটা খুব জরুরি। এবং শুধু আলোচনা না, এটা একটা পথ বের করা। এই সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে এটা কবে কিভাবে বাস্তবায়ন করবে সেটা একটা প্রশ্ন। আপনি ফ্যামিলি কার্ড দিলেন 37,000, যেখানে দেওয়ার কথা 4 কোটি মানুষকে, আপনি এই 4 কোটিতে পৌঁছবে কত বছরে? তাহলে এই যে 37,000 মানুষ পেলেন বা কৃষক কার্ড 22,000 মানুষ পেলেন, তো বাকিরা কি অপরাধ করেছে? তাহলে প্রশ্ন, এত দৈব চয়নের ভিত্তিতে হয়েছে। অমুক উপজেলার অমুক গ্রামে অমুক ইউনিয়নের এতজনকে দেওয়া হয়েছে। মানে আপনি যখন এটা যদি গরিবী হটাও হয়, এটা যদি মানুষকে খাইয়ে বাঁচানোর প্রকল্প হয়, চিন্তা হয়, তাহলে তো সেটা দেখতে হবে প্রথম সবচেয়ে নিচে কারা আছে, এই মুহূর্তে যারা কারা ক্ষুধার্ত, এই মুহূর্তে কাদের ঘর নেই, এই মুহূর্তে কাদের কাজ নেই, এভাবে বাছাই করা। এখন আমি বললাম যে এরকম একটা স্বপ্নবিলাসী চিন্তা করলাম যে সবাইকে আমি কি বলে পোলাও খাওয়াবো, কিন্তু সেই পোলাওটা আসবে কোথেকে? অর্থ সংস্থান কোথা থেকে আসবে? অর্থ সংস্থার কোথেকে আসবে? বাজেট সামনে, তো ভয়াবহ বিপদ। এখন বিরোধী দল যে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন না, তবে বলবো যে জামাত ইসলামী তো 2 মাস পরে সরকারকে হুঙ্কার দিয়েছে। অতীতে যারাই বিরোধী দলে ছিল, সেটা আওয়ামী লীগ বা বিএনপি, তারাই কিন্তু নির্বাচনের ফলাফলের পরদিনই কিন্তু হুঙ্কার দিয়েছে। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে প্রশ্নটি তুলেছেন যে বাংলাদেশের ইতিহাসে 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কিনা, সরকার কি এতটাই অজনপ্রিয়? এখন বিরোধী দল তো এই সরকার যে জনপ্রিয় এটাই তো স্বীকার করে না। তারা তো বলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে, তারা তো আর অজনপ্রিয় হওয়ার প্রশ্ন আসে না। যে দলটি জনপ্রিয়ই না, জনগণই যাকে ক্ষমতায় আনেনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে বিরোধী দল কি সেই ইঞ্জিনিয়ারিং এর বাইরে থেকেছে? বিরোধী দল তো মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের ঠকানো হয়েছে, তাদের হারানো হয়েছে, বিএনপিকে জেতানো হয়েছে। আবার বিএনপি মনে করে যে তারা যত আসন পেয়েছে এর চেয়ে আরও বেশি আসন পেতেন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হতো। দুই পক্ষই যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে তখন হচ্ছে জনগণের প্রতি এক ধরনের অনাস্থা, অর্থাৎ জনগণ ভোট দিয়ে যে নির্বাচিত করেছে এই 300 সংসদ সদস্যকে, এটাতে রাজনীতিকরা বিশ্বাস করে না, রাজনৈতিক দলগুলো। আসলে এই মাঠে যে প্রতিদিনই মেঠো বক্তৃতা দেয় এবং সেটা ধরে যদি আমরা আলোচনা করি এর শেষ হবে না, এর কোনো মীমাংসা পাওয়া যাবে না, এর কোনো ফল পাওয়া যাবে না। কথা হচ্ছে যে বিরোধী দল, যেটি রনি ভাই খুব বলছে যে সরকার তো শুধু সরকারি দল না, বিএনপি না,
সরকারি দল বিরোধী দল মিলে এখন সেখানে বিরোধী দল কতটা দায়িত্বশীল আচরণ করছে, দায়িত্বশীল ভূমিকা পালন করছে। হ্যাঁ, তারা দেখলাম যে অনেক পরে একটা মুলতবি প্রস্তাব আনার চেষ্টা করেছিলেন যে জ্বালানির সংকট নিয়ে, এবং সরকারি দল এবং তারা যৌথ কমিটির প্রস্তাব দিয়েছেন। সরকারি দল সেটি একেবারে লুফে নিয়েছে। তারা পাঁচজন কমিটি করে দিয়েছে যে এখন তো তারা করুক, তারা সুপারিশ করুক, পর্যবেক্ষণ করুক, কী হচ্ছে তারা আলোচনা করুক। সরকার এখানে বেশ কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বিএনপির এক একটি জামাত ইসলাম বা বিরোধী দল এক একটি বিষয় আনে এবং সেটা সরকার দৃষ্টিটা অন্যদিকে সরাতে সক্ষম হয়েছে। বিরোধী দলের যে প্রধান, এই যে দৃষ্টি অন্যদিকে সরানোর কথা বলছেন, আমরা বিগত সময়তে এমন পুরনো সংস্কৃতি দেখেছি, এই বাস্তবতা দেখেছি না পুরানো। এখন কোনটা জরুরি? যেমন এই মুহূর্তে জনজীবনের সমস্যার সমাধানটা জরুরি। জুলাই সনদ নিয়ে তো এক মাস পর আলোচনা করলে এটা চলে যাচ্ছে না। আবার সরকারের মধ্যেও এই ধরনের এই মনস্তত্ত্ব কাজ করছে যদি আমরা এটা বাস্তবায়ন না করে পারি, যদি বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা যদি কোনো রকম বিলম্ব করা যায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর করার ক্ষেত্রে যদি সরকারে একচ্ছত্র আধিপত্য থাকে, এটা ক্ষমতাসীন দলের চাওয়া, এবং তারা তাদের নির্বাচনী ইশতেহারেও বলেছেন এবং জুলাই সনদে অনেক ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন মূল ঝগড়াটা কি? বিএনপি বলছে আমরা যেখানে সই করেছি যে জুলাই সনদে সেটা বাস্তবায়ন, সই করা জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে এমনটি বলছে তারা। এবং সই করার মধ্যে আপত্তি আছে, অর্থাৎ আপত্তি এটা আমরা করতে বাধ্য নই। তাহলে কিন্তু আবার বিরোধী দল দাবি করছে গণভোটের মাধ্যমে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে। গণভোট তো বিএনপিও সমর্থন করেছে, বিএনপি তো হা ভোট দিতে বলেছে। সুতরাং গণভোটকে একেবারে নাকচ করে দেওয়া এটা মানে এটা নৈতিকভাবে ঠিক হবে না। আবার বর্তমান বাস্তবতায় জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বৈত রাজনীতি করছে কিনা সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির পরে এসে আমি আপনার কাছে আবারও ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে আবারও আমন্ত্রণ। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই সনদ কিংবা গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো কি দ্বৈত রাজনীতি করছে? কোনো রাজনীতি করছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, কারণ তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, এর বাইরে তো কিছু করছে। এমনকি বিরোধী দল কি চায় সেটা নিয়েও তো প্রশ্ন আছে। বিরোধী দল চায় যে সরকার যাতে কোনো রাজনৈতিক সুবিধা না নিতে পারে, আর সরকার চায় বিরোধী দল যাতে কোনো রাজনৈতিক সুবিধা না নিতে পারে। এটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে এবার নির্বাচনের পর থেকেই। আর যেহেতু সরকারি দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, সে কারণে বিরোধী দল ভয় পায় যদি সরকারি দল রাজি না হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, মানবাধিকার কমিশন গঠিত হবে না, সুপ্রিম কোর্টের সচিবালয় হবে না, বিচারক নিয়োগ আইন হবে না, অনেকগুলো বিষয়। আবার সরকার কিছু কিছু ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেটা এক ধরনের দলীয় আধিপত্য বা দলীয় প্রভাব বিস্তারের জন্য, যেমন সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছেন দলীয় লোক। আবার এই দলীয় লোক কারা? যাদেরকে ভাবা হয় বা যাদেরকে সরকারি দল মনে করছে যে এদেরই আগামী নির্বাচনে মনোনয়ন দেবে, তাহলে যাদের মনোনয়ন দেবে তাদেরই প্রশাসক হিসেবে নিয়োগ করা এটা আইনিভাবে বাধা না থাকলেও এটা নৈতিকভাবে বৈধ নয়। তাহলে অথবা ঘোষণা অথবা সরকারি দলকে ঘোষণা করতে হবে যে আমরা অন্তর্বর্তীকালের জন্য একে দায়িত্ব দিচ্ছি, এবং সেটা দলের হতে পারে, বাইরের হতে পারে, কিন্তু যাকে আমরা মনোনয়ন দেবো তিনি এই লোক নয়, বা তাকে প্রশাসক নিয়োগ করব না। কিন্তু সরকারি দল তো সেটা করেনি। আর যদি বলি যে তারা যদি সদিচ্ছা দেখাতো যে তারা স্থানীয় সরকারের হস্তক্ষেপ করবে না, তাহলে একটা কাজ করতে পারতো যে বিরোধী দলের যে আনুপাতিক সদস্য আছে সেই অনুপাতে তাদেরও
তাদেরও দল থেকেও প্রশাসক নিয়োগ করতে পারতো। যেমন অন্তর্বর্তী সরকার যে প্রশাসক নিয়োগ করেছে তাদের আমাদের জানা মতে যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যিনি ছিলেন তিনি এনসিপির নেতা ছিলেন। আর চট্টগ্রামের যে বর্তমানে সিটি মেয়র তিনি আদালতের রায় নিয়ে মেয়র হয়েছেন। এখন একটা প্রশ্ন এখানে, নৈতিক প্রশ্ন, যে নির্বাচনকে বলা হয় যে ভোটারবিহীন, যে নির্বাচন হচ্ছে কারচুপির নির্বাচন, জবরদস্তি নির্বাচন, সেই নির্বাচনের দ্বিতীয় মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিভাবে জয়ী হন? প্রথমত হচ্ছে এই নির্বাচনটাই বাতিল হওয়া উচিত, এবং সেই নির্বাচন বাতিল হওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচন অবৈধ হলে ফলাফল কিভাবে বৈধ হয়? না, সেটাই এখন ওখানে দেখানো হয়েছে যে এই নির্বাচনে যাকে জয়ী ঘোষণা করা হয়েছে তিনি কারচুপি করে, তিনি জবরদস্তি করে, জালিয়াতি করে জয়ী হয়েছেন। তো সুতরাং আমাকে জয়ী ঘোষণা করা হোক, এটি নির্বাচন যে তারিখ, যে সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যেই তিনি আদালতে মামলা করেছেন এবং মামলায় তিনি জয়ী হয়েছেন। এখন এটাও জানি না যে যদি অন্তর্বর্তী সরকার না থাকতো তখন এই মামলায় জয়ী হতো কিনা। আবার অন্যদিকে দেখুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে কিন্তু আদালত ইশরাকের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সেখানে এটা বাস্তবায়ন হয়নি। এবং সেটা বলা হয় যে সেখানেও কি কোনো রাজনীতি ছিল? রাজনীতি তো ছিলই, আর সেখানে আপনি হরতাল, অবরোধ সব কিছুই ছিল, ব্যারিকেড, এবং সেখানে তখন স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি চাননি বলে হয়নি। এখন যদি এরকম যে কোনো কিছুতে আজকে যদি এই সরকারের যদি উপদেষ্টা তো না, প্রশাসক সরকার যদি চায় তাদেরই নিয়োগ করা হয়, এবং সেটা যে কোনোভাবে সংসদে আলোচনা হতে পারত যে আমাদের নির্বাচন করতে আরও 6 মাস দেরি হবে, এই সময় আমরা কিভাবে এই স্থান পূরণ করব। কারণ আমাদের দিয়ে এটা হয় না, কারণ অনেক জায়গায় দ্বৈত ভূমিকা পালন করে। ডিসি যদি কোনো নির্বাচনী প্রতিষ্ঠানের প্রশাসক হন, তিনি তার দায়িত্ব, তার যে রুটিন দায়িত্ব, প্রতিদিনের দায়িত্ব, সেটা পালন করবে কখন, আর ওই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। এই প্রশ্নটা আছে। প্রক্রিয়া আপনি স্বচ্ছতার ঘাটতি দেখছেন? স্বচ্ছতা না, এটা জবাবদিহির ঘাটতি আছে, এটা সদিচ্ছার ঘাটতি আছে, আমরা ঘাটতির মধ্য দিয়ে চলেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব গোলাম মাওলা রনি, বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি, যেখানে বলা হচ্ছে যে 1.5 দশকের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অধ্যায় শেষ করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা একটি বড় পদক্ষেপ ছিল নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর। নতুন সরকারের প্রতি ভোটারদের স্পষ্ট জনরায় থাকলেও তারা সেই জনরায়কে দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা, স্থিতিশীলতায় রূপ দিতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। যদি আমরা জনগণের মনোভাব বুঝতে চাই, জনগণ সরকারকে নিয়ে কি ভাবছে বলে মনে করেন? মানে জনগণ তো কী ভাবে জানা, আমি যেটা মনে করছি, প্রথমত হলো যে যখন শেখ হাসিনার পতন হলো, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখলাম যে বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তন হবে, এবং খুব দ্রুত যখন আবার সেই স্বপ্নটা ভেঙে গেল, 1-1.5 মাসের মাথায় স্বপ্নটা ভেঙে গেল, তখন একেবারে সঙ্গে সঙ্গে আমি মাটির সঙ্গে মিশে গেলাম যে একই হলো, মানে একটা ফ্লাকচুয়েট করলো আমার মন মানসিকতা। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন এই আশায় থাকলাম, উনি গেলেন, নতুন সরকার আসলো, আমরা আবার মনে করলাম যে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তো পূর্ণিমার চাঁদ উঠেছে, এখন দেখা গেল 2 মাস হয়ে সারতে পারেনি। আমরা চিন্তা করছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেমন আমরা প্রথমে চিন্তা করছিলাম উনি 5 বছর থাকুক। আমি নিজে পার্সোনালি চেয়েছিলাম, আমি ইভেন ওই সময়টাতে এখন যে বর্তমান প্রধানমন্ত্রী তার সঙ্গেও যতবার আমার কথাবার্তা হয়েছে তখন শেখ হাসিনার জমানাতে, তো তিনিও চেয়েছেন যে মধ্যে যে প্রবলেমগুলো হয়েছে, অনেক গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়েছে, তো সেখানে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার 3-4 বছর 5 বছর থেকে সব কিছু রিপেয়ার করে, ওটা বিএনপি ধৈর্য ধারণ করতে আগ্রহী ছিল। কিন্তু দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সাথে যারা ছিলেন তারা এতটা দলবাজি শুরু করলেন এবং নিজেদেরকে এমনভাবে করলেন মনে হলো যে এরা কিয়ামত পর্যন্ত যাবে না, থেকেই যাবে।
তখন কিন্তু ওই যে বিএনপি বা যে অন্য যারা তাকে 5 বছর রাখতে চেয়েছিল, তারা অধৈর্য হয়ে ঠিক 1-2 মাসের মাথায় কিন্তু সবাই মানে তাকে নিয়ে সিসি বলা শুরু করলো। এই সরকার ক্ষেত্রে তদ্রূপ। এই সরকারের প্রত্যেকটা মানুষই ক্ষমতা আসার পরে সবাই বলছিল যে সরকারকে অন্তত 6 মাস হানিমুন পিরিয়ড দেয়া হোক, কিন্তু সরকার 6 ঘন্টার মধ্যে যখন এমন সব সিদ্ধান্ত নিল, 6 দিনের মাথায় এমন সব সিদ্ধান্ত নিল, তারপরে শেষে 6 সপ্তাহের মধ্যে এমন সব কাজকর্ম করলো, মানুষ দেখলো মাই গড, এই অত অল্প সময়ের মধ্যে যা করে ফেলছে, যদি 6 মাস সময় দেওয়া হয়, আমরা যদি মুখ বন্ধ রাখি, একেবারে আমাদেরকে চাঁদের দেশে নিয়ে তারপর ছেড়ে দেবে, যেখানে অক্সিজেন নেই, ভিটামিন নেই, কোনো কিছু নেই, ওখানে গিয়ে নীল আর্মস্ট্রং হয়ে তারপর ওখানে ঘোরাফেরা করা লাগবে। তো এই জন্য মানুষ কথাবার্তা বলছে। এখন কাজটা হলো কি যে এই সময়টাতে সরকার যে কাজগুলো করার চেষ্টা করেছে অ্যাবসলিউটলি সস্তা জনপ্রিয়তা। আমরা যেমন দেখা গেল যে এই বাচ্চারা তালিয়া বাজাও, হ্যাঁ হুররে বলো, একটা গল্প বলে হুররে বলো, বা গ্রামে যখন ওই যে যেমন জারি গান, সারি গান, পালা গান হয়, তখন দেখা গেল যে একজন একটা কথা বলে আর বাকি সবাই ঢোল একসাথে বাজিয়ে ওঠে, তালি দেয়, সব কিছু হয় এরকম। তো এখন সরকার যে কোনো একটা কাজ করি সে বলছে তালিয়া বাজাও, আমি এখন এই কাজ করছি, তালিয়া বাজাও। আর পাবলিক, আমাদের দেশে তো তালি বাজানোর লোক আছে, তারাও পাগলের মতো তালি বাজাচ্ছে। কিন্তু আলটিমেটলি এই কাজ করতে করতে গিয়ে আমাদের সময় বহিয়ে যাচ্ছে অনন্ত লোকে। আমরা যে কাজগুলো করার দরকার, যেমন ধরুন যে স্থানীয় সরকারে এই সরকারটা ভালো নির্বাচন করবে, 2 নম্বরই কোনো কিছু হবে না। কিন্তু বগুড়ার যে নির্বাচনটা হলো, উপনির্বাচনটা হলো, আমরা কিন্তু সেই নির্বাচনটা থেকে দেখলাম যে আমাদের গতানুগতিক যেভাবেই নির্বাচন সম্পর্কে অভিযোগ, এই সরকারের অধীনে একটা নির্বাচন হলো বগুড়া বাই ইলেকশন, যেখানে তারা শতভাগ নির্বাচিত হতো, কিন্তু সেটা যদি কম্পিটিশন হতো, সব দল যদি স্যাটিসফ্যাকশন হতো, ওটা যদি আরও ট্রান্সপারেন্ট হতো, আমি তো মনে করি না যে বগুড়াতে বিএনপি ছাড়া অন্য কোনো দল হতো। কিন্তু ওখানে যে বদনামটা হলো আর একটা মাগুরের নির্বাচনের মতো বদনাম হয়ে গেল। আবার এই সময়টিতে দেখা গেল যে সরকার এই 20,000 কোটি টাকা ছাপালো, তারপর সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ করলো, কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে তারা মোর দেন 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ ফারহানা বললো 1,26,000 কোটি টাকা, কিন্তু প্রথম 2 সপ্তাহে আমরা দেখলাম 51,000 কোটি টাকা, আর পরে এটা আবার 1,26,000 কোটি টাকা তারা ঋণ করে ফেলছে। তো 2 মাসে যদি এই অবস্থা হয়, বাকি সময় তারা কি করবে? তো এই জন্য সবাই কিন্তু মানে ভীষণ রকম হতাশ। সে বিষয়ে কিন্তু আইসিজিও প্রশ্ন রাখছে যে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সে প্রশ্নের মোকাবেলা সহ আগামী বছরগুলোতে বিএনপিকে কয়েকটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমি যদি সরকারের সক্ষমতা নিয়ে জানতে চাই, সে বিষয়ে জানতে আমরা ফিরছি পরবর্তী অংশে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আইসিজি যেমনটি বলছে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক সংস্কার এগিয়ে নেয় এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সে প্রশ্নের মোকাবেলা সহ আগামী বছরগুলোতে বিএনপিকে কয়েকটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে। বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে সরকারের সক্ষমতা কতটুকু? প্রথমত হলো যে সরকার, বিএনপির আসার কথা হলো, বিএনপি একটা বড় দল, অনেক বড় দল, জনপ্রিয়, দেশের 35% লোক বিএনপি করে এই মুহূর্তে, এতে কোনো সন্দেহ নাই। আমার কাছে মনে হচ্ছে তাদের যে সমস্যাটা বছরের সমস্যা নয়, তাদের সমস্যাটা নেক্সট 6 মান্থ, বাজেট এবং বাজেট পরবর্তী 3 মাস। আর এখন ধরেন এটা এপ্রিল মাস, এপ্রিল চলে যাচ্ছে মে জুন, এই 2 মাস, জুন, তারপরে হলো পরবর্তী জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত তাদের বাধা। সেপ্টেম্বর পর্যন্ত যদি টিকে যায়, তখন আমাদের দেশের যে বোরো, আমন, এই যে ফসলগুলো সব ঘরে তুলে আসে, সরকার একটা স্টেডি অবস্থায় চলে আসবে। তখন সরকার তার টার্ম পূর্ণ করতে পারবে এবং বাকি যে সমস্যাগুলো আছে এই সময়টার মধ্যে সে অ্যাডাপশন করে ফেলবে। তার জনপ্রিয়তা আছে, এখন ধরেন অনেকে নতুন মন্ত্রী হয়েছে, ইভেন প্রধানমন্ত্রীও নতুন, কিন্তু 6 মাস পরে তার এই অবস্থা থাকবে না, সে অনেক ম্যাচিউরড হয়ে যাবে। সমস্যাটা হয়ে যাচ্ছে যে এই 6 মান্থ, তার মধ্যে আবার সামনের যে 2টা মাস, তো এই 2টা মাসে এখন তো আমাদের যে জাতীয় সমস্যাগুলো এবং আন্তর্জাতিক সমস্যাগুলো অনেকটা সরকারের যে হলকম কণ্ঠনালী চেপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না সরকার। সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, বড় বড় মন্ত্রী, এমপি, বলতে গেলে সবাই বেসামাল হয়ে পড়েছেন। তার সঙ্গে প্রচণ্ড গরম, অস্বাভাবিক আবহাওয়া, প্রকৃতি, এর মধ্যে যুদ্ধ, তেলের সমস্যা, মানে আপনি এই সরকার নিঃশ্বাস নেবে একটা জায়গা থেকে একটু স্বস্তি পাবে 5টা মিনিট, এরকম সরকারের কোনো একটা স্কোপ নাই।
ফলে এই বিভৎস সময়গুলো যদি কেটে যায় না, তখন দেখবেন যে সরকার অনেকটা মানে কাজ কাটা হিরে কাটা মানে মানে একেবারে কাটিং করা হীরের মতো হয়ে যাবে, পলিশ আপনি যে করা হীরের বিভৎস মতো। পরিস্থিতির কথা বলছেন জনাব গোলাম মোল্লা রনি, সরকার কি স্বীকার করছে পরিস্থিতি এতটা বিভৎস? সরকার স্বীকার করলে তো সরকার মানে ভালো করতো, মানে এই জন্যই তো আমাদের ভয়। আপনি প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন, সারা শরীর আপনার কাদা লেগে আছে, আর আপনি বলতেছেন ও মাই গড আমি বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী, হ্যাঁ আমার গায়ে কোনো কাদা টাদা কিছু নাই, যা কিছু আছে সব আলতাসোনা পাউডার লাগানো আছে। তখন আশেপাশে আপনার মা বাবা যদি থাকে, আত্মীয়স্বজন থাকে, আপনার জন্য কান্নাকাটি করবে যে আমার মেয়েটা কি পাগল হয়ে গেছে, কাদার মধ্যে থেকে একটা ডুব দিয়ে এসে সে বলতেছে আমার গায়ে দেখো আলতাসোনা পাউডার। আমরা সবাই যারা জনগণ, আমরা তো এই বিএনপির জন্য আমাদের তো অনেক কন্ট্রিবিউশন আছে, বহু মানুষ বিএনপির জন্য দোয়া করেছে, রাস্তায় নেমেছে, সব কিছু করেছে। ফলে বিএনপির এই দুরবস্থা দেখে মানুষ কিন্তু খুশি না, মানে বলছি কি বিএনপি যারা ওয়েলুসা তারা তো আহত, প্রচণ্ড রকম আহত। একটা মন্ত্রী কথা বলতে পারছে না, সে চাঁদাবাজির সঙ্গে মানে কোনটা চাঁদাবাজি কোনটা সমঝোতার চাঁদাবাজি এই জিনিসগুলো বলতে পারছে না। একজন অন্য মিনিস্ট্রির মন্ত্রী কথা বলতে পারছে না, প্রধানমন্ত্রীর কাজগুলো সঠিকভাবে জনগণের পছন্দ হচ্ছে না। ফলে কি হচ্ছে, বিরোধী দল যারা আছে, এখন তো বিরোধী দল নেই এখানে, মানে এই কয়েকদিন আগ পর্যন্ত তারা দীর্ঘদিনের বন্ধু ছিল, পার্টনার ছিল। বিরোধী দল যারা তারা তো আউট অফ সিনারিও। ফলে মোরালে সবাই কিন্তু একটা গ্রুপ ভয় পাচ্ছে আর একটা গ্রুপ কষ্ট পাচ্ছে। হ্যাঁ, কষ্ট যারা বুঝতে পারছে সরকারের মধ্যে, তারা ভয় পাচ্ছে যে না জানি আমাদের অবস্থা কি হয়। এই কারণ হলো আমাদের যে আওয়ামী লীগের পতনের পরে যে ভয়টা মানে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হলো ক্ষমতায় যাওয়ার চাইতে ক্ষমতা হারানোটা হলো নির্মম নিষ্ঠুর। এবং দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা যারা ছিলেন, একজন লোক এখন পাবলিকলি চলতে পারছেন না। তারা মানে অনেকে কয়েকদিন বের হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এখন তারা ভয়ে সেই ফেসবুক আর স্ট্যাটাস দেন না, নো বডি। তো এই যদি হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা লোকজন রয়েছে, তাহলে এখন এই যে বিএনপির যে সমস্ত লোকজন আছে তারা যদি ক্ষমতা হারায়, তাদের অবস্থা আওয়ামী লীগের সাথে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। এবং এই যে দেখেন জামাতি লোক থেকে সে কথা প্রকাশ্যে বলছে যে তোমাদের এই অবস্থা। এবং আইসিজির প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে হাসিনা পরবর্তী সময়ে মানুষ এতটা আত্মবিশ্বাসী যে প্রয়োজনে তারা রাজপথে নেমে যে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে। Yes. এটাই কি সরকারের ভয়ের কারণ কিনা? হ্যাঁ, এটা সরকারের ভয়ের কারণ, এবং সরকার সেই ভয় জয় করার মতো সরকারের হাতে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, এই মুহূর্তে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। ফলে অনেকে আসে না যে মানুষ যখন হাল ছেড়ে দেয়, মন মাজিতুর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তো এখন সরকারের অনেক কর্তা ব্যক্তি, যেমন দেখা গেল আমাদের অর্থমন্ত্রী আজকেই বলছেন ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে। আচ্ছা, ব্যাংকগুলো খালি হয়ে গেল কি করে? সে তো ওই অল্প কয়েকদিনের মধ্যে এত টাকা নিয়ে গেল। এখন এই যে সে বললো ব্যাংকগুলো খালি হয়ে গেছে, এখন আমানতকারীরা যদি দৌড়ে ব্যাংকের দিকে যায়, এখন তাহলে যে পেট্রোল পাম্পগুলোতে যে ঘটনাগুলো ঘটছে ঠিক সেম ঘটনা আবার ব্যাংকগুলোতে ঘটবে, তিনি পাইকারি হারে। তো এটা আমার কাছে মনে হচ্ছে না যে মাননীয় অর্থমন্ত্রী তিনি খুব স্বাভাবিক অবস্থায় আছেন, নিঃসন্দেহে প্রচণ্ড প্রেশারে আছেন, মানসিক যন্ত্রণায় আছেন। মানে অনেকটা মানে কথাবার্তা বলতে গেলে এরা তো সিজন পলিটিশিয়ান, নিজেদের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। অর্থনৈতিক সংকট, জ্বালানির সংকট, সেই সঙ্গে লোডশেডিং, এগুলো অস্বীকার করলে সমাধান আসবে কি? না, অস্বীকার করলে সমাধান আসবে কে? তো বারোতে মুখ গুজে থাকলে কি ঝড় বন্ধ হবে? সরকার যে সমস্যার যে পরিধি, সমস্যার যে গভীরতা, তাদের কাজকর্মে কথাবার্তায় মনে হচ্ছে না সেটা অনুধাবন করতে পারছে। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা নেওয়া উচিত। সরকার সংকট অনুধাবন করতে পারছে না আপনি বলছেন, তাহলে কি সরকার অতি আত্মবিশ্বাসী? অতি আত্মবিশ্বাসী না, বরং সরকার কি করবে সেটা বুঝতে পারছে না। কারণ রনি ভাই যেমন বললেন যে সরকারের সামনে এত এত সমস্যা, আপনার চাকরি নেই, বেকারত্ব, নিত্যপণ্যের দাম বাড়ছে, জ্বালানি তেলের সংকট, বিদ্যুতের সংকট। তো এটা তো প্রতিটাই জনজীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত, প্রতিটি মানুষের সঙ্গে। এখন এটি সমাধান কতদিনে করবে, কিভাবে করবে, সমস্যা কতটা গভীর সেটা তো জনগণকে জানতে দেওয়া হচ্ছে না, জানানো হচ্ছে না। যে যেমন জ্বালানি সংকট, আপনার অকটেন কতদিনের আছে, বা ডিজেল কতদিনের আছে, পেট্রোল কতদিনের আছে, কেরোসিন কতদিনের আছে, বা যদি সংকট নাই থাকে তাহলে কী বলে যে স্টেশনগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন কেন? এবং এখনও দাম বাড়ানোর পরেও মানুষ কিন্তু বেশি দাম দিতে তাদের কোনো কার্পণ্য নেই বা তাদের কোনো দ্বিধা নেই, দাম দিতে চায়, কিন্তু দাম দিয়ে
সময় মতো তেলটা পেতে চায়, তেলটা পাচ্ছে না। ঘন্টার পর এখন ঘন্টা সরকার লাইনে বলছে দাঁড়িয়েও ঘন্টা- অনেকে তেল পাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও এটা পাওয়া যাচ্ছে না। সরকার আবার বলছে যে এটা সংকট তৈরি হয়েছে, এটা কৃত্রিম। আচ্ছা, কৃত্রিম, তাহলে এই কৃত্রিম সংকট কারা তৈরি করেছে? আর যেটি কিন্তু সরকার কি সমাধান দেবে নাকি অজুহাত দেবে, সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। সরকারের তো দায়িত্ব সমাধান দেয়। আর যেটি হচ্ছে যে এই যে অন্তত তদারকির কাজটা তো করতে পারতেন। সরকার হরমুজ প্রণালী দিয়ে তেল আনতে পারছে না, বিকল্প পথে আনার চেষ্টা করছে। আনার পর বাংলাদেশের যে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ করতে হবে এবং সেটা তদারক করতে হবে বেশি হচ্ছে কিনা। সরকার তো এটাও সেখানে বলছে নিশ্চয়ই না নজর যে দেওয়া জরুরি। আমরা স্বাভাবিক আমাদের আয়োজনের গত এক একেবারে মাসে শেষ এই পর্যায়ে সংকটের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান, ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।